আজকে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে এখন, পরমাণু চ্যাপ্টার। ঠিক আছে, ক্লাস 11-এ এই চ্যাপ্টার ছিল, কেমিস্ট্রিতে। ক্লাস 11-এর কেমিস্ট্রিতে পরমাণু চ্যাপ্টার ছিল। তো হতে পারে যদি কারোর কিছু মনে থাকে তাহলে এখানে কাজে আসবে, বাট আমি হচ্ছে 200% কনফার্ম কারোর কিছু মনে নেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। পরমাণু। ঠিক আছে, পরমাণু চ্যাপ্টার শুরু করছে, ঠিক না? তো পরমাণু চ্যাপ্টার যে শুরু হচ্ছে ফার্স্ট, মানে কোথা থেকে এর শুরু হচ্ছে দেখ। জে থমসন বা প্রথমে উইলিয়াম ক্রুক্স ছিল। উইলিয়াম ক্রুক্স হচ্ছে কি করে না, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে একটা কণার স্রোত, যেটা ঋণাত্মক আধানের স্রোত, যেটাকে পরে জে থমসন বলে ইলেকট্রন। ফার্স্ট এটার আবিষ্কার হয়, একটা কণা, ঋণাত্মক আধানের কণা, যেটা হচ্ছে কি না ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিল কি উইলিয়াম ক্রুক্স। লাগছে না এসব কিছু, আজ কিছু গল্প বলছি। এই ইলেকট্রন আবিষ্কার হয়ে যাওয়ার পরে এই ধারণা দাঁড়ায় যে যে পরমাণু, মানে প্রথমে যেটা বলা হয়েছিল যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু। তো সেখান থেকে এই ধারণা হয়ে গেছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না। ডাল্টনের পরমাণু তত্ত্ব যেটা ছিল, পরমাণুবাদ। তারপরে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে এই ধারণাটা ভেঙে যায় যে পরমাণুকে ভাঙা যাচ্ছে এবং কিছু কণা দিয়ে গঠিত। ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কার হয়েছে, ইলেকট্রনের আধান হচ্ছে কি ঋণাত্মক। এবারে প্রশ্ন আসে যে যদি একটা ঋণাত্মক আধান সম্পন্ন কণা পরমাণু থেকে পাওয়া যায়, আর আমরা যে কোনো বস্তুকে আশেপাশে যেগুলো আমরা হাত দিচ্ছি সেখানে তো কারেন্ট শক পাচ্ছি না আমরা, তার মানে পরমাণু তো অবশ্যই নিস্তড়িত। কিন্তু পরমাণু থেকে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, মানে ঋণাত্মক আধানের কণা পাওয়া যাচ্ছে। তাহলে কোথাও না কোথাও পরমাণুর মধ্যে সম পরিমাণ ধনাত্মক আধান থাকাটা জরুরি, তবে গিয়ে তো টোটাল জিরো আসবে। এই কারণে তো যে থমসন একটা পরমাণুর মডেল দেয়, যেটা লিখবো কি, লেখ থমসনের প্লাম পুডিং মডেল। থমসনের প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। ঠিক আছে, এটা কি ছিল? থমসনের প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। কি বললাম, গল্প যেটা বললাম যে যে প্রথমে ডাল্টন বলেছিল যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, আর ভাঙা যায় না। এরপরে উইলিয়াম ক্রুক্স কি করছে যে উইলিয়াম ক্রুক্স একটা পরীক্ষা করে, যেটা কি ছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, যেখান থেকে ঋণাত্মক আধান সম্পন্ন কণার স্রোত পাওয়া যাচ্ছিল। পরে সেটাকে জে থমসন বলে যে এই যে ঋণাত্মক আধানের কণা, এটা কিন্তু ইলেকট্রন। এবং যে কোনো ধরনের পদার্থই হোক না কেন, তার থেকে যেটা বেরোচ্ছে ঋণাত্মক আধানের কণা ইলেকট্রন, তার কিন্তু ভর এবং ধর্ম একই। মানে ইলেকট্রন যে কোনো পরমাণুরই হোক না কেন, ইলেকট্রনের ভর এবং আধান কিন্তু একই হচ্ছে। বেশ, ইলেকট্রন ঋণাত্মক আধান সম্পন্ন কণা। তো দেখা যাচ্ছে পরমাণু টোটাল পুরো নিস্তড়িত, তার মানে পরমাণুর মধ্যে অবশ্যই ধনাত্মক আধান সমপরিমাণ আছে। এবারে থমসন কিরকম একটা মডেল দিয়েছে, যে থমসন বলছে যে পরমাণু হচ্ছে কি না একটা সুষম ভাবে আহিত ধনাত্মক আধানের গোলক। একটা বল নেওয়া হলো, পুরোটাই হচ্ছে কি সুষমভাবে আহিত ধনাত্মক আধান। কি বলা হচ্ছে যে ঋণাত্মক আধান আছে, তাহলে ধনাত্মক আধান থাকবে। ধনাত্মক আধান তাহলে কোথায় থাকবে, কিরকম অ্যারেঞ্জমেন্টটা এরকম বলছে যে পরমাণু হচ্ছে কি একটা ধনাত্মক আধানের সুষম গোলক, যার মধ্যে ঋণাত্মক আধান সম্পন্ন ইলেকট্রন গুলো বিন্যস্ত হয়ে আছে। ঠিক আছে, এখানে লিখবো, লেখ তাহলে। এই মডেল অনুসারে এই মডেল অনুসারে এই মডেল অনুসারে এই মডেল অনুসারে পরমাণু হলো পরমাণু হলো একটি
পরমাণু হলো একটি সুষমভাবে আহিত পরমাণু হলো একটি সুষমভাবে আহিত ধনাত্মক আধানের গোলক। ধনাত্মক আধানের গোলক যার মধ্যে ঋণাত্মক আধান সম্পন্ন ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে। যার মধ্যে ঋণাত্মক আধান সম্পন্ন ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে। তার মানে কি হলো, এটা হচ্ছে কি না ধনাত্মক আধানের গোলক। ধনাত্মক আধানের গোলক, আর এর মধ্যেই আছে কি ইলেকট্রন, যেখানে সেখানে ইলেকট্রন আছে। এটাই হচ্ছে কি থমসনের প্লাম পুডিং মডেল। ব্যাস। তোদের বইতে, ছায়া প্রকাশনী বইতে নেই, বাট কোনো জায়গাতে আছে, যদি কোনো কারণে শর্ট কোশ্চেন দিয়ে দেয় এই কারণে। ইলেকট্রন, এটা হচ্ছে কি ইলেকট্রন। ক্লিয়ার? হয়েছে? এই ছবি আঁকার, আচ্ছা ছবিটা আগে এঁকে নে, তারপরে বলছি। যেখানে লিখছিলাম, দেখ এটা হচ্ছে কি গোলক এঁকেছি, ধনাত্মক আধানের গোলক, তার মধ্যে আছে ইলেকট্রন, ঠিক আছে। যেখানে লিখছিলাম ওইখানে আরেকটা লাইন লিখবো কি, পরমাণুর মোট ধনাত্মক এবং মোট ঋণাত্মক আধান সমান হয়, অর্থাৎ পরমাণু নিস্তড়িত। এই মডেল থেকে একটাই জিনিস ক্লিয়ার হলো যে যে কোনো পরমাণু কি হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ টোটাল পজিটিভ আর টোটাল নেগেটিভ কি হচ্ছে সমান হচ্ছে। ক্লিয়ার? কিন্তু এর কিছু অসম্পূর্ণতা আছে বা সীমাবদ্ধতা কি কি আছে দেখব। সীমাবদ্ধতা, ঠিক এইটা বলার পরে সীমাবদ্ধতা কি এসছে। আচ্ছা, পরমাণুর মোট ধনাত্মক এবং মোট ঋণাত্মক আধান সমান হয়, অর্থাৎ পরমাণু নিস্তড়িত। ঠিক আছে, থমসনের প্লাম পুডিং মডেল লিখেছি। সীমাবদ্ধতা কি, এইটা বলার পরে আসে কে রাদারফোর্ড। রাদারফোর্ড এবং তার কিছু স্টুডেন্ট যারা পিএইচডি করছিল, রিসার্চ করছিল, তারা কিছু এক্সপেরিমেন্ট করে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। সেখান থেকে যে যে রেজাল্ট পাওয়া গেছিল সেই রেজাল্ট কিন্তু এর সঙ্গে মিল ছিল না। ঠিক আছে, তো এখানে সীমাবদ্ধতা কি, এক নম্বর, আমি ওরকম পুরো ল্যাঙ্গুয়েজ লিখছি না, রাদারফোর্ডের রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করতে পারে না। এই মডেল, যে যে রেজাল্ট এসেছিল ব্যাখ্যা করতে পারছে না, এই মডেল অনুযায়ী মিলছে না। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে পরমাণুর থেকে, বিভিন্ন টাইপের পরমাণুর থেকে বিভিন্ন ধরনের বর্ণালী নির্গত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ পারমাণবিক বর্ণালী কেন হচ্ছে, পরমাণু থেকে কেন কোনো নির্দিষ্ট বর্ণের আলো দেখা যাবে, সোডিয়াম যে পারমাণবিক বর্ণালী দিচ্ছে, সোডিয়াম যে লাইট নির্গত করছে, সেটা হচ্ছে কি একটু হলুদ রঙের আলো। তো কেন হলুদ, ঠিক আছে, অন্য কোনো রং কেন নয়। নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে ধরো নিয়ন ল্যাম্প যদি বলি, তার দেখা যাবে কালার অন্য কিছু হচ্ছে, কেন ওই পার্টিকুলার কালার, এটা ব্যাখ্যা করতে পারছে না। তাহলে কি বলবো,
পারমাণবিক পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এখানেই হলো থমসন মডেলের কমপ্লিট। থমসন মডেল কি, কিরকম হচ্ছে, তার সীমাবদ্ধতা। যদিও আমি যদি বলি এই পরীক্ষার বেসিসে তোদের বইতে এখানে নেই, বাট এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি চ্যাপ্টার, ঠিক আছে। তো এই সীমাবদ্ধতা থেকেই কিন্তু আবার কন্টিনিউ হবে কি, যে রাদারফোর্ড পরীক্ষা করেছে যেটা, সেটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে এবং সেই পরীক্ষার ফল কি কি, সেখান থেকে পরমাণু স্ট্রাকচার কি রকম বলছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তো হেডিং আসবে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। আমরা অলরেডি পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার পড়ে নিয়েছি। আলফা কণা সম্বন্ধে আমাদের সবার কিন্তু আইডিয়া অলরেডি আছে। আলফা কণা কি ছিল? হিলিয়াম পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় সেটাই হচ্ছে কি আলফা কণা। তো আলফা কণা মানে হচ্ছে কি, আমি বলতে পারি হিলিয়াম নিউক্লিয়াস। তবু আমি আরেকবার লিখে নিলাম হিলিয়াম নিউক্লিয়াস, মানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে কি হিলিয়াম 2 4, যেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, ক্লিয়ার। এটাই হচ্ছে আলফা কণা। এর ভর কত ছিল? এর ভর ছিল কত না 4 amu, কেন কি চারটি প্রোটন আর মানে প্রোটন আর নিউট্রন মিলে মোট চারটে। একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর কত হয় 1 amu, মানে ইলেকট্রনের থেকে তো আপাতত অনেক ভারী কণা। এমইউ এককে ইলেকট্রনের ভর কত হয় 0। এমইউ এককে ইলেকট্রনের ভর কত, ইলেকট্রন অনেক হালকা, সে তুলনায় 4 amu মানে ইলেকট্রনের থেকে যথেষ্ট একটা ভারী কণা। বেশ, এইবারে পরীক্ষার যে সেট আপ হচ্ছে, আমি ক্লিয়ার ছবি আঁকছি, একদম দেখবি, ঠিক আছে। এইখানে একটা পাত্র আছে, যেটা হচ্ছে কি সিসার পাত্র, সিসার পাত্র, ঠিক আছে। সিসা, সিসার পাত্র আছে, লেড। সিসার পাত্রের মধ্যে কিছু তেজস্ক্রিয় পদার্থ রাখা আছে, ঠিক আছে, ঠিক আছে। তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বিসমাত রাখা ছিল, ঠিক আছে। পরীক্ষা যেমন ছিল তেজস্ক্রিয় পদার্থ এখানে রাখা আছে, যেটাকে আমি বলছি কি বিসমাত, বিসমাত রাখা আছে, ঠিক আছে। সিসার পাত্রে কেন রেখেছে? কারণ কি বিসমাত একটা তেজস্ক্রিয় পদার্থ, সে তেজস্ক্রিয় বিকিরণ চারদিকে ছড়াবে, তো যে পরীক্ষা করছে তার সমস্যা হতে পারে। সিসার পাত্রে রাখা হয়েছে, সিসার পাত্রের মধ্য দিয়ে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি যেতে পারবে না, ঠিক আছে। এই কারণে সিসার পাত্রে রাখা হয়েছে। এইখানে একটা ছোট্ট ছিদ্র রাখা আছে, এখান থেকে কি হবে আলফা রশ্মি নির্গত হচ্ছে, ঠিক আছে। আলফা রশ্মি যাচ্ছে, আলফা রশ্মি, ঠিক আছে। এইখানে একটা স্ক্রিন রাখা আছে, এরকম স্ক্রিন, ক্লিয়ার। এই স্ক্রিনটা হচ্ছে কি, এই যে যে স্ক্রিন রাখা আছে, এই স্ক্রিনের ওপরে কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু ওইরকম 3D ছবি আঁকছি না, মোটামুটি বলছি এটা একটা স্ক্রিন। এই স্ক্রিনটার ওপরে কিন্তু কি আছে, জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। জিঙ্ক সালফাইডের প্রলেপ কিন্তু এই স্ক্রিনের ভেতরে দেওয়া আছে, আমি ভেতর থেকে দেখাচ্ছি। ভেতরে দেওয়া আছে জিঙ্ক সালফাইডের প্রলেপ। তাহলে কি হচ্ছে এটা, সিসার পাত্রের মধ্যে আছে তেজস্ক্রিয় পদার্থ বিসমাত, এখান থেকে আলফা রশ্মি নির্গত হচ্ছে, আর এখানে আছে কি জিঙ্ক সালফাইডের প্রলেপ, ঠিক আছে। এইটুকু ছবি আগে লেখ, বাকিটা বলছি। এইটুকু ছবি আগে লেখ, একটু বড় করেই রাখবি ছবিটা, ঠিক আছে, ছোট একদম করবি না। তাড়াতাড়ি হাত চালাবে, ঠিক আছে। এগুলো অত ফ্যান্সি করে করতে হবে না, অতটা এ নয়, ঠিক আছে, যে আঁকতে দেবে এরকম।
ঠিক আছে, বেশ। এবারে কি হয়েছে, এইখানে একটা সোনার পাত লাগানো আছে, সোনার পাত। এটা হচ্ছে কি সোনার পাত, দূরে রাখি, বাইরে রেখি, সোনার পাত। হঠাৎ করে সোনা কেন নিল? বড়লোক বলে? মোটেও না, কারণ আছে সোনা নেওয়ার। সোনার পাত, এক তো কথা হলো সোনা একটা ভারী ধাতু। ভারী ধাতু মানে কি? ভারী ধাতু মানে পরমাণুগুলো নিশ্চয়ই গায়ে গায়ে থাকবে, ঠিক না? সোনা হচ্ছে নেওয়ার কারণ কি, এক তো ভারী, ভারী ধাতু এটা, পরমাণুগুলো গায়ে গায়ে থাকবে, ঠিক আছে। দুই হচ্ছে কি, নমনীয়। নমনীয় মানে কি? নমনীয় বলতে একে পিটিয়ে খুব পাতলা পাতে পরিণত করা যায়, ঠিক আছে। দেখ আমি যদি বলি এই দেওয়াল ইটের তৈরি, আমি ধরো বললাম এই যে যে বোর্ডের এক সাইডে যে দেওয়াল আছে এটা হচ্ছে ইটের তৈরি। আমি ধরো বললাম যে ইটের ধর্ম আমাকে জানতে হবে, তো আমি ধরো এখান থেকে কোনো একটা রশ্মি পাঠাচ্ছি ইটের মধ্য দিয়ে, তো আমি সেখান থেকে ইটের প্রপার্টি জানবো। তো তাই যদি এরকম হয় এই দেওয়ালটা যদি একটা করে ইট দিয়ে গাঁথা থাকে, তাহলে কণা যাওয়ার সময় একটা ইটের লেয়ার দিয়ে যাবে। যদি 10 ইঞ্চি দেওয়াল গাঁথা থাকে, মানে সাইড বাই সাইড দুটো করে ইট দিয়ে গাঁথা থাকে, মোটা দেওয়াল, তাহলে কি হবে, রশ্মি একটা ইট তারপরে আবার একটা ইট দিয়ে যাবে, নাকি না? তো এখানে সোনার পাত নেওয়ার কারণ কি হচ্ছে, সোনাকে এত পাতলা ভাবে করে দেওয়া যাবে যে সিঙ্গেল অ্যাটমের লেয়ার তৈরি হবে। মানে কি, মানে এটাই যদি হচ্ছে কোনো একটা পাত হয়, একটা পরমাণু তারপরে একটা পরমাণু, মানে আগে পরে পরমাণু থাকবে না, পরমাণুর একটা লেয়ার তৈরি হবে, ঠিক। তাহলে ভারী ধাতু মানে গায়ে গায়ে পরমাণু থাকবে, আর কি হবে না, একটার পরে একটা পরমাণু থাকবে, আগে পিছে পরমাণু থাকবে না, ঠিক আছে। তো এই যে যে রশ্মি যাচ্ছে এখান থেকে, এই যে যে রশ্মি এখান থেকে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ আলফা কণা না সোজা চলে গেছে, বেশিরভাগ আলফা কণা সোজা, ঠিক আছে, বেশিরভাগ আলফা কণা সোজা চলে গেছে। খুব কম আলফা কণা একটু বেশি কোণে বেঁকেছে। আর 20,000, প্রায় 20,000 আলফা কণা যদি যায়, তার মধ্য থেকে একটা আলফা কণা ব্যাক করে ফিরে এসছে। বেশিরভাগ আলফা কণা কি হচ্ছে, সোজা গেছে, ঠিক না? বেশিরভাগ আলফা কণা সোজা গেছে, আর খুব কম সংখ্যক আলফা কণা একটু বেশি কোণে বাঁকছে, এবং প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা 180 ডিগ্রি কোণে বেঁকে কি হচ্ছে, সেই আগের পথে ফিরে গেছে। বেশ, ঠিক আছে, এরকম হচ্ছে এক্সপেরিমেন্ট রেজাল্ট দেখা যাচ্ছে। জিঙ্ক সালফাইডের প্রলেপ কেন দিয়ে রেখেছিলাম, যেখানে যেখানে আলফা কণা গিয়ে আঘাত করবে সেইখানে একটা করে আলোর স্পট তৈরি হবে, ঠিক আছে। বোঝা গেল, যেমনটা ফটোগ্রাফিক প্লেটে আলো পড়লে ছাপ থেকে যায়, সেরকম এখানেও প্রতিপ্রভা সৃষ্টি হবে, ঠিক আছে। এবারে বল, থমসন যে মডেলটা দিয়েছিল, দেখ সেখানে আমি যদি বলি যে পরমাণু, এই যে পরমাণু যেটা দিয়েছিল যে পুরোটাই ধনাত্মক আধানের গোলক, তার মধ্যে আছে ইলেকট্রন, সেই মডেলের সঙ্গে এর রেজাল্ট কি করে মিলবে? কেন কি এখানে যদি বলে যে আলফা কণা যে পাঠানো হচ্ছে তার মধ্যে বেশিরভাগ আলফা কণা সোজা চলে যাচ্ছে, আমি যদি বলি এই বোর্ডে আমি কিছু রশ্মি ফেলছি, সোজা চলে যাচ্ছে বেশিরভাগ কণা রশ্মি, তার মানে কি যার মধ্যে দিয়ে যাচ্ছে তার বেশিরভাগ জায়গা কি ফাঁকা, নাকি না? বেশিরভাগ জায়গা ফাঁকা, সোজা চলে যাওয়ার মানে কি বেশিরভাগ জায়গা ফাঁকা আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গাই ফাঁকা। আচ্ছা, 20,000-এর মধ্যে যে একটা আলফা কণা যে ঘুরে আসছে, আমরা জানি আলফা কণা হচ্ছে কি ভারী, ঠিক। তাহলে এক আলফা কণাকে ঘুরিয়ে দিতে পারে নিশ্চয়ই কি ভারী কোনো কণা। আচ্ছা, আরেকটা কথা, আলফা কণার আধান কি পজিটিভ, নিশ্চয়ই একে ঘুরিয়ে দিয়েছে কে পজিটিভ কোনো কণা, ঠিক আছে, কারণ কি পজিটিভ পজিটিভ কি হয়, বিকর্ষণ হয়। তাহলে আলফা কণা একটা ভারী পজিটিভ কণা, তাহলে একে ঘুরিয়ে ব্যাকে করে দিতে পারে কে, একটা ভারী পজিটিভ কণা, ঠিক আছে। তার মানে ভারী একটা পজিটিভ কণা কোথাও আছে, কিন্তু খুব ক্ষুদ্র জায়গার মধ্যে আছে। কেন? 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটা কি দুটো আলফা কণা ঘুরে আসছে, মানে খুব ক্ষুদ্র জায়গার মধ্যে
পরমাণুর বেশিরভাগ ভর বা প্রায় সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে। তার মানে কি হলো, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর পরমাণুর কেন্দ্রে খুব ক্ষুদ্র জায়গায় প্রায় সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে, যাকে বলছে কি নিউক্লিয়াস। বোঝা গেল? তো যেটা থমসন বলেছিল যে পুরো জায়গাতে পজিটিভ ছড়িয়ে থাকবে, এটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। তাহলে পজিটিভ কোথায় থাকছে? কেন্দ্রে, খুব ক্ষুদ্র জায়গায়। ঠিক আছে, তাহলে এটা হলো কি রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। লিখতে দেবে না, পরীক্ষায় কি দেবে? রাদারফোর্ড পরীক্ষার মানে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। এটা আমরা বই থেকে নেবো। ঠিক আছে, বই থেকে নিচ্ছি। বই খুলবি, ছায়া প্রকাশনী বই, পেজ নাম্বার 308, পেজ নাম্বার 308। ঠিক আছে, এখানে কোনটা আমরা পড়বো? যেগুলো হচ্ছে কি মোটা কালারে লেখা আছে। ঠিক আছে, পেজ নাম্বার 308-এ কি লেখা আছে দেখ, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। ঠিক না? কি লিখবো দেখ, প্রথমে 1 নম্বরে আছে অধিকাংশ আলফা কণাই প্রায় সোজাসুজি বিনা বিক্ষেপেই ধাতব পাতটিকে অতিক্রম করে বিপরীত দিকে বেরিয়ে আসে। এর থেকে সিদ্ধান্ত করা যায় পরমাণুর মধ্যে অধিকাংশ স্থান হচ্ছে কি শূন্য। ক্লিয়ার? পরমাণুর মধ্যে অধিকাংশ স্থান শূন্য। কিছু কিছু আলফা কণা যেগুলো স্বল্প কোণে বিক্ষেপ হয়েছে, সেগুলোকে আমি ভাবতে পারি কি যে ইলেকট্রনের আকর্ষণের জন্য হয়েছে। ঠিক আছে, ইলেকট্রনের আকর্ষণের জন্য হয়েছে। তো সেটা কি বলা হচ্ছে যে এই স্বল্প কোণে বিক্ষেপের জন্য বলা যাচ্ছে কি পরমাণুর মধ্যে ঋণাত্মক আধানের ইলেকট্রন গুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করে। যখন রাদারফোর্ড এটা বলল যে বেশিরভাগ ধনাত্মক এবং হচ্ছে কি ভর কেন্দ্রে আছে, তখন কোশ্চেন এলো যে তাহলে ইলেকট্রন কোথায় আছে? তখন বললো যে ইলেকট্রন এখানে আছে, মানে চারদিকে ছড়ানো আছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন কি পড়ি, ইলেকট্রনের একটা করে নির্দিষ্ট কক্ষপথ হয়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এখান থেকে কিন্তু রাদারফোর্ডেরও একটা ড্রব্যাক চলে আসবে। কারণ কি থমসন মডেলের একটাই ক্লিয়ার কথা কি ছিল? পরমাণু নিস্তড়িত। ওখান থেকে ওটা ধারণা ঠিক হয়েছিল। তারপরে কি রাদারফোর্ডের মডেল থেকে কি পাওয়া গেল? নিউক্লিয়াস। পরমাণুর সমস্ত ভর আর ধনাত্মক আধান একটা ক্ষুদ্র জায়গা আছে, যেটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ডের মডেল থেকে আমরা নিউক্লিয়াস সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলাম। বাট ইলেকট্রনের পজিশন নিয়ে এখনো কিন্তু প্রবলেম থেকে যাচ্ছে। ক্লিয়ার? এরকম করে গল্পের মতো বোঝ, তাহলে দেখবি জিনিস বোঝা যাবে। ঠিক আছে, তো রাদারফোর্ড বলে দিয়েছে কি যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো বিচ্ছিন্নভাবে অবস্থান করে। তারপরে বলেছে যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ঠিক আছে, ইলেকট্রন তো এর এখানে স্থির থাকবে না, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। কেন কি ইলেকট্রনকে টানবে, পজিটিভ কি করবে? নেগেটিভকে টানবে। তো টানলে তো নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাওয়ার কথা না, সেটাকে কি বলছে? না, এই ঘুরছে, বৃত্তপথে ঘুরছে, ঘুরছে। ঠিক আছে, তাহলে আর হচ্ছে কি না, ওই যে যে একটা কি দুটো আলফা কণা ঘুরে এসেছিল, সেখান থেকে কি ধারণা করা যাচ্ছে? বেশিরভাগ ভর আর ধনাত্মক আধান কোথায় আছে? কেন্দ্রে, যাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস বলছি। 3 নম্বরে কি বলছে? অধিক কোণে বিক্ষেপ থেকে আমরা সিদ্ধান্ত করছি কি পরমাণুর সমগ্র ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর স্বল্প পরিসরে কেন্দ্রীভূত থাকে, একে কি বলে? নিউক্লিয়াস। মানে রাদারফোর্ড মডেলের মূল কথা কি? ওই 308 পেজের ডান সাইডে রাদারফোর্ড মডেলের মূল কথা হলো প্রত্যেক পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তীয় কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। নিউক্লিয়াসের ধনাত্মক আধান ও প্রত্যেক ইলেকট্রনের ঋণাত্মকের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বলই ইলেকট্রনটিকে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে কি হলো? ফাইনাল কনক্লুশন কি হলো? যে পরমাণু এরকম দেখতে হচ্ছে কি না, পরমাণু দেখতে এরকম হচ্ছে যে এটা হচ্ছে কি নিউক্লিয়াস, আর তার চারপাশে ইলেকট্রন বিভিন্ন বৃত্তপথে ঘুরছে। ঠিক এরকম দেখাচ্ছে, নিউক্লিয়াস আর তার চারপাশে বিভিন্ন বৃত্তপথে ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, অসুবিধা নেই। এবারে রাদারফোর্ড মডেলের ত্রুটি। ঠিক, রাদারফোর্ড মডেলে তাহলে খাতায় কি লিখে দিবি যে রাদারফোর্ড রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেল লেখো, রাদারফোর্ড মডেল লেখো। ঠিক আছে, খাতায় লিখবি রাদারফোর্ড মডেল লেখো, রাদারফোর্ড মডেল
লেখো। যেটা বলেছে ওই যে রাদারফোর্ড মডেলের মূল কথা ওটাই লিখে দিতে হবে বই থেকে, ঠিক আছে? বই থেকে ওটা লিখে দিতে হবে, রাদারফোর্ড মডেল, ঠিক আছে? রাদারফোর্ড মডেলটি লেখো। কোনটা উত্তর লিখতে হবে? বইতে যেটা বললাম রাদারফোর্ড মডেলের মূল কথা, ঠিক আছে? ওটাই লিখতে হবে, ঠিক? এবারে লিখবি রাদারফোর্ড মডেলের ত্রুটি। রাদারফোর্ড মডেলের ত্রুটি ভালো করে বুঝবে। পর্যবেক্ষণ সিদ্ধান্ত যা লেখা ছিল রাদারফোর্ড মডেলের মূল কথাটাই ওটাই লেখা আছে ছোট করে, ঠিক আছে? উত্তর কোনটা হয়ে যাবে? রাদারফোর্ড মডেলের মূল কথা ওটাই, যে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং সমস্ত ভর কোথায় আছে? কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এবং ঋণাত্মক আধান সম্পন্ন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে? বেশ, আমি এগুলো লেখাচ্ছি না এই কারণে, এগুলো অতটা যে এইচএস এর মানে হিসাবে অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। তবে হ্যাঁ, রাদারফোর্ড মডেলের ত্রুটি কিন্তু ইম্পর্টেন্ট। রাদারফোর্ড মডেলের ত্রুটি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং বইতে দুটো যে পয়েন্ট লেখা আছে খুব ভালোভাবে লেখা আছে, আমি বাস বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। শোন আগে, এই যে কি বলা হচ্ছে, রাদারফোর্ড যে বলেছে যে এটা হচ্ছে কি নিউক্লিয়াস, যেটা হচ্ছে পজিটিভ, একে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন কি? নেগেটিভ, ঠিক না? ঠিক আছে, কিন্তু ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা আমরা পড়েছি কি ছিল? যে ঋণাত্মক আধান সম্পন্ন কণা, ঋণাত্মক নয়, কোনো আধান সম্পন্ন কণা, ভালো করে শোন, কোনো আধান সম্পন্ন কণা যদি ত্বরণ সহ গতিশীল হয়, আধান যদি ত্বরণ সহ গতিশীল হয়, লিখবি না, আধান যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে সে কি করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করে, ঠিক আছে? কোনো আধান যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেখান থেকে বিকিরণ হবে, ঠিক? এটা ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় বিকিরণের তত্ত্ব থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে? এখানে কি সম্পর্ক? এখানে কথা হচ্ছে যে এই যে ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, যেটা রাদারফোর্ড বলছে, এই যে ইলেকট্রন বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তপথে যখন কেউ ঘোরে, তো এখানে যখন আছে সেই ইলেকট্রনের গতিবেগ কোন দিকে? এদিকে। এখানে যখন আছে তার গতিবেগ এদিকে, এখানে যখন আছে তার গতিবেগ এদিকে, মানে কি বেগ অভিমুখ পরিবর্তন হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে মানে কি বলবো? ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে। তাহলে ইলেকট্রন একটা আধান সম্পন্ন কণা যে কিন্তু ত্বরণ সহ গতিশীল। তাহলে এই আধান ত্বরণ সহ গতিশীল মানে এ কি করবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে, এরকম ঘুরতে ঘুরতে কি হবে? তড়িৎ চুম্বকের তরঙ্গ বিকিরণ করবে। ইলেকট্রন বিকিরণ করছে মানে কি? ইলেকট্রন শক্তি ছেড়ে দিচ্ছে, আর ইলেকট্রনের শক্তি কি হবে? কমবে। ইলেকট্রনের শক্তি কমতে কমতে তাহলে হওয়া উচিত কি? শক্তি কমতে কমতে আস্তে 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 পরমাণুর উপরে এসে পড়ে যাবে। যদি এটা হয় তাহলে একটা পরমাণু কিন্তু 10⁻⁻8 সেকেন্ডের বেশি টিকবে না। বোঝা গেল? কিন্তু আমরা তো দেখছি দিব্যি এখানে পরমাণু সবই ঠিকঠাক আছে, স্টেবল আছে। তার মানে কোথাও না কোথাও রাদারফোর্ড মডেলের প্রবলেম এখানে হচ্ছে, ঠিক না? কি নিয়ে? পরমাণু স্থায়িত্ব নিয়ে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। একবার পড়ে দিচ্ছি বইতে, পেজ নাম্বার 308। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। 1 নম্বর পয়েন্ট কি বলছে শোন ভালো করে। পরমাণুতে প্রতিটি আবর্তনশীল ইলেকট্রনেরই অভিকেন্দ্র ত্বরণ আছে। আমরা জানি কেউ যদি বৃত্তপথে ঘোরে তাহলে একটা অভিকেন্দ্র ত্বরণ থাকে, ঠিক আছে? সনাতন পদার্থবিদ্যার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো তড়িদাহিত কণার ত্বরণ থাকলেই তার থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হয়, ঠিক? এটা ম্যাক্সওয়েল বলছে যে কোনো তড়িদাহিত কণার ত্বরণ থাকলে তার থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হয়, ঠিক? সুতরাং পরমাণুর ঋণাত্মক ইলেকট্রনগুলির থেকেও এই বিকিরণ হওয়ার কথা, এবং ইলেকট্রনের শক্তি বিকিরণের শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা, ঠিক আছে?
বাস্তবে এরকম ঘটলে ইলেকট্রনগুলি শক্তিহীন হয়ে পড়তো। ইলেকট্রন যদি শক্তি ছাড়তেই থাকে, ইলেকট্রন কি হবে? শক্তিহীন হয়ে পড়তো। এবং স্থির তড়িৎ আকর্ষণের জন্য নিউক্লিয়াস কিন্তু সবসময় ইলেকট্রনকে টানছে। স্থির তড়িৎ আকর্ষণের জন্য কি হবে? নিউক্লিয়াসের উপরে এসে পড়তো। তাত্ত্বিক গণনায় মানে ক্যালকুলেশন করে দেখা গেছে কি, যে এরকম যদি হয় তাহলে একটা পরমাণু 10⁻⁻8 সেকেন্ডের বেশি হতো না। কিন্তু বস্তু এবং পদার্থের যে স্থায়িত্ব, আমাদের আশেপাশে যে বস্তু পদার্থগুলো আছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে পরমাণু কিন্তু স্থায়ী। ঠিক আছে, হলো। দেন তারপরে কথা, আমরা বর্ণালী মানে কি বুঝি? কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের বর্ণালী মানে কি বুঝি? যে বিভিন্ন ধরনের তরঙ্গ নির্গত হচ্ছে, বিভিন্ন ধরনের কালার নির্গত হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো যদি এটাই ঠিক হয়, যদি এটাই ঠিক হয়, তো এই ইলেকট্রন তো সবসময় শক্তি ছাড়ছে। এখান থেকে যে শক্তি ছাড়ছে, তো বিকিরণ তাহলে কি হওয়া উচিত? নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে পরমাণুর বর্ণালীগুলো রেখা বর্ণালী। দেখা গেল একটা নীল কালারের রেখা পাওয়া গেল, তারপরে একটা হচ্ছে কি বেগুনি কালারের রেখা পাওয়া গেল, বা একটা লাল কালারের রেখা পাওয়া গেল। তার মানে যদি এরকম হতে থাকে তাহলে বলা হয় কি, যে পরমাণুর বর্ণালী নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে পরমাণুর বর্ণালী কি? রেখা বর্ণালী। তাহলে এখানেও প্রবলেম। কি বলছে? দেখ 2 নম্বর পয়েন্ট, ইলেকট্রনের শক্তি যদি বিকিরণের শক্তিতে একটানা রূপান্তরিত হতে থাকে তবে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। অথচ হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী হলো কি রেখা বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী নয়। এতটা পর্যন্ত যে পড়ানো হলো বেসিক জিনিস, একবার সবাই দেখে নেবে। আমি 5 মিনিট সময় দিচ্ছি, পুরো 5 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? দেখে নেবে। রাদারফোর্ড এই মডেল দেওয়ার পরে কিন্তু এবার আস্তে আস্তে প্রোটন, নিউট্রন এগুলোর আবিষ্কার হয়ে যায়। এবং কি বলা হচ্ছে দেখ, এরপরে আসে কি বোরের তত্ত্ব, ঠিক আছে? বোর যে মানে মডেলটা দিয়েছে সেই মডেল কিন্তু আমাদের পুরো চ্যাপ্টার ধরে কন্টিনিউ হবে। এখন বলা হচ্ছে যে বোরের যে মডেল, বোর যে মডেলটা দিয়েছে, 3টে যে স্বীকার্য দিয়েছে, তার সঙ্গে রাদারফোর্ড যেগুলো বলেছিল কোনগুলোকে অপরিবর্তিত রেখেছে। কিছু কিছু জিনিস যেগুলো রাদারফোর্ড মডেলে ঠিক ছিল, যেমন কি, যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, এটা ঠিক ছিল। দেন কি ছিল? যে পরমাণুর সমস্ত ভর, প্রায় সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে থাকছে, বেশ, এটাও ঠিক। বা শুধু ইলেকট্রন গুলো কেমন ভাবে ঘুরছে এই নিয়ে প্রবলেম ছিল, ঠিক আছে? যেটা বোর এসে স্বীকার্যগুলো ধরে ক্লিয়ার করে দেয়, ঠিক? তো লিখবি কি, যে বোরের পরমাণু মডেলে যে, সরি, লিখিস না, লেখ লেখ রাদারফোর্ডের মডেলের কোন বিষয়গুলি, রাদারফোর্ড মডেলের কোন বিষয়গুলি, রাদারফোর্ড মডেলের কোন বিষয়গুলি বোরের মডেলে অপরিবর্তিত ছিল। রাদারফোর্ড মডেলের কোন বিষয়গুলি বোরের মডেলে অপরিবর্তিত ছিল? রাদারফোর্ড মডেলের কোন বিষয়গুলি বোরের মডেলে অপরিবর্তিত ছিল? দুটো বিষয়, ঠিক আছে? বই থেকে আমি বলে দিচ্ছি, দেখ কি কি বিষয় হচ্ছে। এক তো কি, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর কি, সমস্ত ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। আর ইলেকট্রনকে বৃত্তপথে ঘোরানোর জন্য কিন্তু স্থির তড়িৎ যে আকর্ষণ বল, সেটাই কিন্তু অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে, ঠিক না? তো বই থেকে বলে দিচ্ছি, দেখ 309 পেজ। কি? 1 নম্বর, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র পরিসরে অবস্থিত, ঠিক আছে? প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, দেখ আমি বলে দিচ্ছি 2 নম্বর পয়েন্ট যেটা লেখা আছে, এর মূল কথা যেটা আমি বলে দিচ্ছি কি, দেখ একটা যদি আমি বলি এক্স জেড এ, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? জেড। পরমাণু ক্রমাঙ্ক কত? জেড। তো নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। তো নিউট্রন তো নিস্তড়িৎ, আর প্রোটন হচ্ছে কি ধনাত্মক। তো
এখানে নিউক্লিয়াসের আধান কত আসবে? জেড সংখ্যক প্রোটনের আধান। প্রোটনের আধানকে আমরা কি লিখবো? প্লাস ই। তাহলে জেড ই প্লাস, একই না? একটা ইলেকট্রনের আধানকে আমরা কি লিখি? মাইনাস ই। আর একটা প্রোটনের আধানকে কি লিখি আবার? প্লাস ই। ঠিক আছে, জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে কি হবে? নিউক্লিয়াসের আধান কত হবে? প্লাস জেড ই। ঠিক আছে, নিউটনের আধান জিরো, নিস্তড়িত। আচ্ছা, একটা ইলেকট্রন যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, এই যে ইলেকট্রন ঘুরছে কত বেগে? ভি বেগে। এর ইলেকট্রনের আমি ভর ধরে নিলাম কত? এম। ক্লিয়ার? তাহলে কি লেখা যেতে পারে? প্রথম বল, এখানে অভিকেন্দ্র বল কত হওয়া উচিত? অভিকেন্দ্র বল, একটা এম ভরের কণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, অভিকেন্দ্র বল কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। এম ভরে বস্তু কণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে কত? এম ভি স্কোয়ার বাই আর। এই অভিকেন্দ্র বল কে সরবরাহ করছে? না, এই যে যে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, স্থির তড়িৎ আকর্ষণ বল, তাই না? তাহলে এবার লিখবো কি? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল, এটা লিখবি, ক্রিয়াশীল স্থির তড়িৎ, এটা লিখ, স্থির তড়িৎ আকর্ষণ বল। সময় দিচ্ছে, লেখ স্থির তড়িৎ আকর্ষণ বল। কত হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল? 1/4πε0। নিউক্লিয়াসের আধান কত? জেডি। ইলেকট্রনের আধান কত? ই। আমি আর মাইনাস লিখবো না, কেন কি আমি অলরেডি বলে দিয়েছি এটা কি? আকর্ষণ বল। ডিভাইডেড বাই কি হবে? আর স্কোয়ার, কুলম্বের সূত্র, একই না? তাহলে এখান থেকে কি লেখা যাবে? তাহলে সুতরাং সুতরাং কি লিখবো? এই যে যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বল কে সরবরাহ করছে? এই স্থির তড়িৎ আকর্ষণ বল, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিলেশন দুজনের মধ্যে হচ্ছে এখানটায়। আমরা কিন্তু বাকি ক্যালকুলেশন এখান থেকেই কন্টিনিউ যাবে। এম ভরের বস্তু কণা ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল হলে সেক্ষেত্রে আমরা বলছি কি যে অভিকেন্দ্র বল হচ্ছে কি? এম ভি স্কোয়ার বাই আর, যেটা সরবরাহ করছে কে? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল। ঠিক। কুলম্বের সূত্র, কারো কোনো অসুবিধা নেই? 1/4πε0 কুলম্বের ধ্রুবক, জেডি নিউক্লিয়াসের আধান মানে একটা আধান, ই হচ্ছে কি? ইলেকট্রনের আধান, বাই তাদের মধ্যে কি হবে? দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা তো নেই বুঝতে? ঠিক আছে না? এত সময় পরে একটা ম্যাথমেটিক্যাল ফর্ম এলো, তাই তো? চ্যাপ্টার যত সময় বলা হচ্ছে এত সময় পরে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন এলো, এরপরে আরো কিছু কিছু আসবে। এখানে যত প্রমাণ আছে আমি তোদেরকে ইজিলি বলবো কি করতে হবে, একই প্রসেস করব। সুতরাং মুখস্থ যে ব্যাপার ওটা করতে হবে না, এবং জিনিস এখানে অনেকগুলো ফর্মুলা আছে, কিন্তু ছোট ছোট ফর্মুলা কিভাবে মনে রাখতে হবে, কি প্রসেসে করতে হবে, সবকিছু বলছি, এক এক করে ভালো করে শুনবে। এবারে যেটা আমি পুরো একদম লেখাবো, লিখবি এবারে, যেটা পরীক্ষায় লিখতে দিতে পারে। বোরের তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। বোরের তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। আমি 1 2 3 করে লেখাবো, ঠিক আছে? বোরের তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। বোরের তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। হ্যাঁ,
রাদারফোর্ড মডেলের এই যে প্রবলেমগুলো, এইগুলোকে ঠিক করার জন্য বোর কিছু স্বীকার্য মানে কি বলতো, এগুলোকে প্রথমে ধরে নিয়েছে যে এরকম হয়, তারপরে বাকি ক্যালকুলেশন করেছে। ঠিক আছে, দেখছে যে ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে, এক্সপেরিমেন্ট করে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে মিলে যাচ্ছে, তার মানে স্বীকার্য যেগুলো ধরেছিল সেগুলো ঠিক। ঠিক আছে, এরকমই জিনিস। তো বোর যে স্বীকার্যগুলো ধরেছিল, সেখানে দেখবি গল্প শুনলে বুঝতে পারবি যে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তো প্রথমে লেখা শুরু কর, বলছি। লেখ বোরে লেখ বোরের পরমাণু মডেল। লেখা শুরু কর, বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল তিনটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। বোরের পরমাণু মডেল তিনটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। বোরের পরমাণু মডেল তিনটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। ঠিক, এবারে 1 নম্বর দিয়ে লিখবে। ঠিক আছে, বোরের পরমাণু মডেল তিনটি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। এবার 1 নম্বর দিয়ে লেখ কোন পরমাণুর মধ্যস্থিত, কোন পরমাণুর মধ্যস্থিত, কোন পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনের আবর্তনের জন্য কোন পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনের আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে। কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তো কি বললাম, যে কোন পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রন আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে। আচ্ছা, অনুমোদিত কক্ষপথ মানে কি? মানে ওগুলোই ফিক্সড বলা আছে। যেমনটা হয় না যে সিঁড়ি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, আমি থাকলে হয় ফার্স্ট স্টেপে থাকবো, না হলে সেকেন্ড স্টেপে। ঠিক আছে, মাঝামাঝি কি থাকা যাবে? এরকম বলিস না যে আমি এক পা উপরে এক পা নিচে রাখবো। ঠিক আছে, তো কেউ বলতে পারে, ঠিক আছে, আমি যখন এরকম উদাহরণ দিই তখন বলে এক পা উপরে এক পা নিচে রাখবো। ঠিক আছে, তো বলছি কি, হয় নিচের স্টেপে থাকতে হবে, দুপার কথা বলছি, এক পা নয়। ঠিক আছে, হয় নিচে না হলে উপরে। ঠিক আছে, এবার এই যে অনুমোদিত কক্ষপথে ঘুরছে, তখন ঘোরার সময় কি হচ্ছে, ইলেকট্রন কোনো শক্তি ছাড়বেও না, নেবেও না, মানে শক্তি স্থির থাকবে। যেটা রাদারফোর্ড মডেলে প্রবলেম ছিল, যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে শক্তি ছাড়তে পারে। এখানটায় বোর এসে বলে যে এই যে শক্তির স্তরগুলোর কথা বলছে, এখানে ইলেকট্রন ঘুরলে তার কোনো শক্তি চেঞ্জ হবে না, শক্তি সবসময় কি থাকবে, স্থির থাকবে। তাহলে লেখ, যখন কোনো ইলেকট্রন, ওরই সঙ্গে ওই পয়েন্টেই চলছে, যখন কোনো ইলেকট্রন যখন কোনো ইলেকট্রন যখন কোনো ইলেকট্রন কোনো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, যখন কোনো ইলেকট্রন কোনো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, তখন সেটি কোনো শক্তি বিকিরণ করে না। তখন সেটি কোনো শক্তি বিকিরণ করে না। যখন কোনো ইলেকট্রন কোনো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে, তখন সেটি কোনো শক্তি বিকিরণ করে না। পূর্ণছেদ। তার মানে কি, এই কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরছে তার শক্তি কি থাকছে, ধ্রুবক থাকছে, শক্তি কি হচ্ছে, স্থির থাকছে। এই জন্য এই কক্ষপথগুলোকে কি বলে, স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ। পূর্ণচ্ছেদের পরে লেখ, এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলে। পূর্ণচ্ছেদের পরে লেখ, এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলে। এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলে।
এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা স্থায়ী কক্ষপথ বলে। এটা হলো কি ফার্স্ট পয়েন্ট হলো। এবারে 2 নম্বর পয়েন্ট লেখ। প্রথম স্বীকার্য হলো, ঠিক। 2 নম্বর তাহলে কি হলো প্রথম স্বীকার্যতে, যে এই যে ইলেকট্রন, যে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, এটা ঘোরার সময় কিন্তু এর কোনো শক্তির বিকিরণ হবে না। 2 নম্বর পয়েন্টে যেটা বলছে আগে বুঝে নে। ধরো এরকম অনেক কক্ষপথ আছে, কি বলা হচ্ছে যে ইলেকট্রন যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় বা এখান থেকে যদি এখানে যায়, তখনই কেবলমাত্র শক্তি ছাড়তে পারে বা শক্তি নিতে পারে। বোঝা গেল? তাহলে শক্তির আদান প্রদানটা কখন হবে? যদি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়। অন্যথা কিন্তু একই কক্ষপথে ঘোরার সময় কোনো কিছু শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? তাহলে 2 নম্বর পয়েন্ট লেখ। কোনো ইলেকট্রনের 2 নম্বর পয়েন্ট, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে, কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে সংক্রমিত হওয়া সম্ভব। সংক্রমিত হওয়া সম্ভব। ঠিক। কোনো ইলেকট্রনের একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে সংক্রমিত হওয়া সম্ভব। পূর্ণচ্ছেদ। তারপরে লেখ, কেবলমাত্র সংক্রমণের সময়, কেবলমাত্র সংক্রমণের সময় কেবলমাত্র সংক্রমণের সময় তড়িৎচুম্বকীয় বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসৃত বা শোষিত হয়। কেবলমাত্র সংক্রমণের সময় তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসৃত বা শোষিত হয়। ঠিক আছে? যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাবে, তখনই কেবলমাত্র কি হচ্ছে, যে শক্তির বিকিরণ বা শোষণ হচ্ছে। ঠিক না? যদি আমি বলি দেখ, ধরো একটা শক্তি স্তরের শক্তি আছে কত, 2 জুল, পরেরটা আছে 5 জুল। তাহলে 2 জুল থেকে 5 জুলে যেতে গেলে এক্সট্রা 3 জুল দরকার, নাকি না? ছিল 5 জুল শক্তি স্তরে, এসছে 2 জুল শক্তি স্তরে, তাহলে 3 কি হবে, ছেড়ে দেবে। সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে? ওই পয়েন্টেই লেখ, পরে পূর্ণচ্ছেদের পরে লেখ, দুটি শক্তি স্তরের শক্তি E1 এবং E2 হলে, দুটি শক্তি স্তরের শক্তি E1 এবং E2 হলে, দুটি শক্তি স্তরের শক্তি E1 এবং E2 হলে, ঠিক আছে, শক্তি স্তর দুটির মধ্যে ইলেকট্রনের সংক্রমণের জন্য, শক্তি স্তর দুটির মধ্যে, শক্তি স্তর দুটির মধ্যে ইলেকট্রনের সংক্রমণের জন্য বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, বলেছি দুটি শক্তি স্তরের শক্তি, দুটি শক্তি স্তরের শক্তি যদি E1 এবং E2 হয়, এবং শক্তি স্তর দুটির মধ্যে সংক্রমণের জন্য, শক্তি স্তর দুটির মধ্যে সংক্রমণের জন্য বিকিরণের কম্পাঙ্ক নিউ হয়, তবে কি লেখা যাবে, H নিউ সমান E1 ডিফারেন্স E2। E1 যদি বড় হয়, E2 যদি ছোট হয়, তাহলে ছাড়বে। E1 যদি ছোট হয়, E2 যদি বড় হয়, তাহলে নেবে। ক্লিয়ার? আমি এটা কি লিখেছি, ডিফারেন্স। ঠিক আছে? আমরা তো জানি E সমান H নিউ, E সমান H নিউ।
মাইনাস নয়, ডিফারেন্স। ডিফারেন্স বলতে কি, কে বড় কে ছোট আমি তো স্পেসিফিকলি লিখিনি, তাই না? পরে আমরা লিখবো থিওরি মানে হচ্ছে ক্যালকুলেশন অনুযায়ী। যদি 2 নম্বর থেকে 3 নম্বরে যায় তাহলে নেবে, 5 নম্বর থেকে 3 নম্বরে এলে ছাড়বে। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে কি বলছি, এই যে যে এখানে আমি কি বলেছি, বিকিরণের কম্পাঙ্ক, আমি বলিনি নির্গত না শোষিত, ঠিক আছে? নিম্ন থেকে উচ্চতে গেলে কি হবে, নেবে, উচ্চ থেকে নিম্নতে গেলে কি হবে, ছেড়ে দেবে। বেশ হলো, 2 নম্বর পয়েন্ট হলো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইচ নিউ সমান E2 মাইনাস E1, ওরকম লিখতে হবে না যে E1 বড় E2 ছোট, ডিফারেন্স আমরা বলছি, ঠিক আছে? ডিফারেন্স বলছি, ক্লিয়ার? হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট সিম্পল জিনিস আগে বুঝে দেখ, দুটো পয়েন্ট কি কি হলো একবার বলছি, শর্টে বলছি। হ্যাঁ, প্রথম পয়েন্ট কি বলছে, যে ইলেকট্রন কয়েকটা অনুমোদিত কক্ষপথে ঘুরবে। তো ইলেকট্রন অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি ছাড়বে না বা নেবে না, প্রথম পয়েন্ট সহজভাবে। দ্বিতীয় পয়েন্ট কি, যে ইলেকট্রন যে অনুমোদিত কক্ষপথগুলোতে ঘুরছে, একটা অনুমোদিত কক্ষপথ থেকে আরেকটা অনুমোদিত কক্ষপথে যেতে পারে, ঠিক? এবং যাওয়ার সময় কি হতে পারে, শক্তির বিকিরণ হতে পারে। যদি দুটো শক্তি স্তরের শক্তি হয় E1 E2, তাহলে নির্গত বা শোষিত বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এইচ নিউ সমান এদের মধ্যে ডিফারেন্স, ঠিক? 3 নম্বর পয়েন্ট কি বলছে, 1 নম্বর পয়েন্টে যে বলেছে না অনুমোদিত কক্ষপথ, সেই অনুমোদিত কক্ষপথ গুলো কোনটা, বলছি তো শক্তি স্থির থাকবে, বাট আমি বুঝবো কি করে কোনটা, কোনটা না, যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ লিখবি না, কৌণিক ভরবেগ যদি h/2π এর পূর্ণ গুণিতক হয়, কেবলমাত্র সেই সেই কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। এমন একটা ব্যাসার্ধ হবে, যে ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন ঘুরলে তার কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হবে, তবেই সেই কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, অন্য কোনো কক্ষপথে যে কোনো ব্যাসার্ধের হলে হবে না, ঠিক আছে? তাহলে 3 নম্বর পয়েন্ট লেখ, যে কক্ষপথগুলিতে, 3 নম্বর পয়েন্ট, যে কক্ষপথগুলিতে, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হয়, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের, যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হয়, সেগুলি হলো অনুমোদিত কক্ষপথ, সেগুলি হলো অনুমোদিত কক্ষপথ, ঠিক আছে? সেগুলি হলো কি, অনুমোদিত কক্ষপথ, ঠিক? আচ্ছা, এবারে আমি লিখবো কিরকম দেখ, কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি কি, আমরা শুধু ভরবেগ মানে কি জানি, ভর ইন্টু বেগ, নাকি না? ভরবেগ মানে কি জানি, ভর ইন্টু বেগ। কৌণিক ভরবেগ মানে, কৌণিক ভরবেগ মানে ভরের কৌণিক প্রতিরূপ গুণ বেগের কৌণিক প্রতিরূপ, হ্যাঁ কি না? শুধু ভরবেগ মানে কি, ভর গুণ বেগ। কৌণিক ভরবেগ মানে কি, ভরের কৌণিক প্রতিরূপ কি হয়, আই, জড়তা ভ্রামক, হ্যাঁ কি না? আর বেগের কৌণিক প্রতিরূপ কি, ওমেগা, হ্যাঁ কি না? এখানে ইলেকট্রন, এম ভরের ইলেকট্রন, ঠিক আছে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা, এটা অক্ষ থেকে আর দূরত্বে এম ভরের কণা ঘুরছে, জড়তা ভ্রামক কত হবে, এম আর স্কয়ার, মনে পড়েছে, ইলেভেনের জিনিস, এম আর স্কয়ার। তাহলে কৌণিক ভরবেগ কত হবে, আই মানে কত, এম আর স্কয়ার, ঠিক আছে, ওমেগা। আরেকটা জিনিস কি বলছি শোন, এম আর ইন্টু ওমেগা,
আর একটা আর আমি আলাদা লিখলাম। ওমেগা আর কে কি লেখা যায়? ভি, এম ভি আর, হ্যাঁ কি না? চলবে? ক্লিয়ার? অসুবিধা আছে কিনা? ইলেকট্রনের ভর এম আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে ঘুরছে, এটা হলো কি অক্ষ, একে অক্ষ করে ঘুরছে। ঠিক আছে, ঠিক আছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই যে ঘুরছে, তো এম ভর আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে জড়তা ভ্রামক কত হবে? এম আর স্কোয়ার। কণার ভর গুণ দূরত্বের স্কোয়ার, এম আর স্কোয়ার, যদি কোনো কণা হয়। তাহলে এটা হলো কি আই। ওমেগা কি কৌণিক বেগ, তারপরে কি লিখলাম? এম, একটা আর ওমেগা লিখলাম আর একটা আর কে আলাদা রাখলাম। এম, আচ্ছা ভি মানে কি ওমেগা ইন্টু আর হয় বৃত্তীয় গতিতে, তাহলে এম ভি আর হচ্ছে। ক্লিয়ার? এম ভি আর হচ্ছে। তাহলে কি লিখবো? নিচে ওর সঙ্গে লিখবি যে ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের ভর এম এবং এবং ইলেকট্রনের ভর এম এবং আর ব্যাসার্ধের বৃত্তপথে, আর ব্যাসার্ধের বৃত্তপথে এবং আর ব্যাসার্ধের বৃত্তপথে সেটি ভি বেগে গতিশীল হলে, ইলেকট্রনের ভর এম এবং আর ব্যাসার্ধের বৃত্তপথে সেটি ভি বেগে গতিশীল হলে, সেটি ভি বেগে গতিশীল হলে হলে ঠিক আছে, কৌণিক ভরবেগ এম ভি আর সমান, ঠিক আছে, কৌণিক ভরবেগ এম ভি আর সমান এন এইচ বাই টু পাই। কৌণিক ভরবেগ এম ভি আর সমান এন এইচ বাই টু পাই। আচ্ছা কি লিখেছি একবার দেখি খাতাতে। ইলেকট্রনের ভর এম এবং আর ব্যাসার্ধের বৃত্তপথে সেটি ভি বেগে গতিশীল হলে, এন তম কক্ষপথ লিখতে হতো, তাহলে সাইডে লিখে দিই। ঠিক আছে, এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা বলেছে, 1 2 3 4, নিচে লিখবো কি কক্ষপথ সংখ্যা, মানে কততম কক্ষপথ। তো তুই বল প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? 1 এইচ বাই টু পাই। দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? 2 ইন্টু এইচ বাই টু পাই। তৃতীয় হলে কত হবে? 3 ইন্টু এইচ বাই টু পাই। এবারে কথা হলো যে আর দ্বিতীয় কক্ষপথ কি বলছে, হাইড্রোজেন না হিলিয়াম না লিথিয়াম? বলেনি। তার মানে যদি বলে হাইড্রোজেনের 3 নম্বর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা লিথিয়ামের 3 নম্বর কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ সবার একই, মানে কি এখানে কোনো পরমাণু ক্রমাঙ্কের কিছু আসছে, জেড এর কোনো ব্যাপার আসছে? আসছে না। এনএইচ বাই টু পাই কক্ষপথ সংখ্যা। আচ্ছা এটি হলো বোরের কোয়ান্টাম শর্ত, এটি হলো বোরের কোয়ান্টাম শর্ত। কোয়ান্টাম কেন? কোনো জিনিস কোনো কিছুর মান যদি পূর্ণ সংখ্যার গুণিতক হয় তখন আমরা তাকে কি বলি? কোয়ান্টাইজড বলি। এটি হলো বোরের কোয়ান্টাম শর্ত। এক বোরের শর্ত তোকে 3 নম্বর লিখতে দেবে, ভেবে নিস না যে 3টে পয়েন্ট এক লাইন করে লিখবো পেয়ে যাবো নাম্বার। ঠিক আছে, বোরের স্বীকার্য 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, লিখতে যাবি দেখবি সব ডিটো লিখতে গিয়ে অনেক কিছু মনে রাখতে হবে। আচ্ছা 2 নম্বর যে পয়েন্টটা ছিল, 2 নম্বর যে পয়েন্টটা ছিল সেখানে ওই লিখেছিলাম না এইচ নিউ সমান, আচ্ছা নিউ মানে কি কম্পাঙ্ক আসছে না, ওইখানটা একটা লাইন লিখে নে 2 নম্বর পয়েন্টে, এটি হলো বোরের কম্পাঙ্ক শর্ত। 2 নম্বর পয়েন্টের লাস্টে এটি হলো বোরের কম্পাঙ্ক শর্ত, ওই তো জায়গা আছে, এটি হলো বোরের কম্পাঙ্ক শর্ত। চ্যাপ্টার কমপ্লিট, বল চ্যাপ্টার কমপ্লিট। এটা পড়ানো মানে তো কি এবার বোর্ডের তত্ত্ব সবকিছু ক্যালকুলেশন নিজে করে নিবি, এরপর তো অঙ্ক সব।
ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যখন বোরকে জিজ্ঞেস করা হয় যে এই যে কৌণিক ভরবেগ h/2 পাই, হঠাৎ করে এই নাম্বার এলো কোথা থেকে, তখন বোর কিছু বলেনি, এটা এলো কোথা থেকে, বলছে স্বপ্নে দেখতে পেয়েছি। সত্যি মানে কি বলছিস শোন, মানে বোরকে অনেকবার বলা হয়েছে যে এটা এলো কোথা থেকে, বলছে আমি জানি না। ঠিক আছে, ব্যাস। কিন্তু একে নেগলেক্টও করতে পারছে না কোনো সায়েন্টিস্ট, কেন কি এটা ধরে যা যা রেজাল্ট এসছে সব এক্সপেরিমেন্টালি ঠিক। ঠিক আছে, তো অনেক বছর পরে গিয়ে ডি ব্রগলি এটাকে প্রমাণ করে। প্রবলেম কি হচ্ছে কি, যখন বোর যে থিওরি দিচ্ছিল তখন ইলেকট্রনকে কি হিসাবে ধরা হয়েছে, কণা হিসাবে। ইলেকট্রন হচ্ছে কি কণার কণা হিসাবে ঘুরছে, কিন্তু পদার্থ তরঙ্গের কথাটা বলছে কে, ডি ব্রগলি। কণার স্রোতকে তরঙ্গ হিসাবে বলেছে কে, ডি ব্রগলি। তো কয়েক বছর পরে ডি ব্রগলি এসে কিন্তু এই বোরের যে কোয়ান্টাম শর্ত সেটাকে প্রমাণ করেছে, ঠিক না? তাহলে এবার লেখ, ডি ব্রগলি তত্ত্বের সাহায্যে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো। ডি ব্রগলি তত্ত্বের সাহায্যে বোরের কোয়ান্টাম শর্তটি প্রতিষ্ঠা করো। দেখেছিস, লোকে স্বপ্নে দেখতে পাচ্ছে, কেউ ইতিহাসের লোক ইতিহাস ছেড়ে ফিজিক্স পড়ে থিওরি দিয়ে দিচ্ছে, আর তোদের সেমিস্টার ক্লিয়ার করতে করতে চলে গেল। বাহ, খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো। কি বলছিস শোন, তাহলে কি বলছি, ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করছে। ওকে, ঠিক না? এখানে ডি ব্রগলি প্রকল্প কি ছিল, ল্যামডা সমান h/p, হ্যাঁ কি না? এটা ডি ব্রগলি প্রকল্প ছিল, h/mv। আর ডি ব্রগলি আর হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত কি বলছে, mvr সমান nh/2 পাই। বাস, এখান থেকে এটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? অসুবিধা নেই, বাট এখানটায় কিছু বলতে হবে আগে। প্রথম কথা হচ্ছে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘুরছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘুরছে কোথায়, বৃত্তাকার কক্ষপথে, ঠিক না? পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘুরছে বৃত্তাকার কক্ষপথে। আমরা পদার্থ তরঙ্গের স্বরূপ পড়ার সময় বলা হয়েছিল যে কণা যদি গতিশীল হতেই থাকে তাহলে তার সংশ্লিষ্ট তরঙ্গ কি হবে, চল তরঙ্গ বা প্রগামী তরঙ্গ। আর কণা যদি হচ্ছে কি একটা জায়গায় সীমাবদ্ধ থেকে গতিশীল হয় তাহলে সেখানে তরঙ্গ কি হবে, স্থাণু তরঙ্গ। এখন এই ইলেকট্রনটা এই যে বারবার এই জায়গায় ঘুরছে, তাহলে ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গ যেটা হবে সেটা স্থাণু তরঙ্গ হবে। স্থাণু তরঙ্গ মানে কি হচ্ছে, আমি ধরো এখানটা হচ্ছে কি একটা সুতো বেঁধে দিয়েছি, তো তরঙ্গ এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, মানে সবসময় কি হচ্ছে, মিলছে। তো এখানেও যদি আমি দেখাই, ভালো করে দেখবি কিন্তু, এখন এটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে? এখান থেকে শুরু হলো, ইলেকট্রনের স্রোত তরঙ্গ হিসেবে আচরণ করছে। তরঙ্গ আমি দেখাচ্ছি, দেখ কিরকম। একটা তরঙ্গ, ঠিক, দুটো তরঙ্গ, তিনটে তরঙ্গ, চারটে, পাঁচটা, তাই না? ছটা, ছটা এঁকেছি, তাই না? এইবারে দেখ, এইখান থেকে শুরু হয়েছিল না, এইখান থেকে শুরু হয়েছিল, তাহলে এখানেই এসে কি হতে হবে, শেষ হতে হবে। মানে কি, মানে এই যে বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ, বৃত্তাকার কক্ষপথের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে কি হতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের একটা পূর্ণ গুণিতক হতে হবে। ধরো একটা তরঙ্গ হলে ল্যামডা, দুটো হলে 2 ল্যামডা,
তিনটে হলে 3 ল্যামডা। এমনটা এখানেও দেখ, একটা তরঙ্গ হয়েছে মানে কি একটা ল্যামডা। বোঝা গেল কিনা? তার মানে স্থানু তরঙ্গের কথার অর্থ হলো কি, পথ যেটা আছে, মানে যে জায়গার মধ্যে তরঙ্গটা আছে সেই ডিস্টেন্সটা তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ গুণিতক হতে হবে, মানে এল ল্যামডা হতে হবে। এখানে কতটা পথে তরঙ্গ চলছে, 2 পাই আর, বৃত্তের পরিধি, সেই 2 পাই আর হতে হবে কত না এন ল্যামডা। ঠিক আছে, এন ল্যামডা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, 2 পাই আর সমান এন ল্যামডা মানে কত, এইচ বাই এম ভি। এম ভি আর কে নিয়ে নিচ্ছে এখানে, এম ভি আর এই যে আর নিয়ে নিলাম, এন এখানে ছিল এইচ, এখান থেকে 2 পাইটা নিয়ে চলে গেলাম নিচে, হয়ে গেছে প্রমাণ। ঠিক আছে, কিছু লিখবো না, বই থেকে আন্ডারলাইন করবো, ভালোভাবে লেখা আছে, যেটা আন্ডারলাইন করবো সেটাই জাস্ট পড়ে নেবে। ঠিক আছে, থাকতে হবে না বইতে, যেটা ভালোভাবে আছে সেটা অযথা সময় করার দরকার নেই। চলো 310 পেজে, 310 পেজে আছে দেখ, ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত। ঠিক আছে, হ্যাঁ, কি বলা হচ্ছে দেখ, লিখবি কোথা থেকে, পরমাণু যে এই যে এই বিবেচনা থেকে ডি ভ্যালু ধরে নেন, এখান থেকে এরপর থেকে যেটা বলছি সেটা আন্ডারলাইন করবি, সেটাই লিখবি, আর অন্য কিছু লেখার দরকার নেই। কি লিখবি, পরমাণুর ইলেকট্রন পরমাণুর ভেতরেই সীমাবদ্ধ থাকে, প্রথম লাইন। ঠিক আছে, যেটা খাতায় লিখতে হবে বলে দিচ্ছি, পরমাণুর ইলেকট্রন পরমাণুর ভেতরেই সীমাবদ্ধ থাকে, লিখতে হবে না, এখন বাড়ি গিয়ে লিখবি। তাই পারমাণবিক ইলেকট্রন তরঙ্গ হলো স্থানু পদার্থ তরঙ্গ। ক্লিয়ার? বলছে পরমাণুর ইলেকট্রন পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই পারমাণবিক ইলেকট্রন তরঙ্গ হচ্ছে কি স্থানু পদার্থ তরঙ্গ। এরপরে কি লিখবি, পরমাণুতে ইলেকট্রন কক্ষপথগুলি এমন হতে হবে যেন সম্পূর্ণ কক্ষপথে পূর্ণ সংখ্যক ইলেকট্রন তরঙ্গ থাকতে পারে। ক্লিয়ার? না হলে একবার পূর্ণ আবর্তনের পর তরঙ্গটি পৃথক পৃথক বিন্দুতে উপস্থিত হবে এবং যথার্থ স্থানু তরঙ্গ গঠিত হতে পারবে না। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে। বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ আর হলে পরিধি সমান 2 পাই আর, সুতরাং ইলেকট্রন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে 2 পাই আর সমান এন ল্যামডা, যেখানে এন সমান 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, এরপরে এগুলো কিছু লিখতে হবে না, একদম চলে আসবি কত না, সুতরাং 2 পাই আর সমান এন এইচ বাই এম ভি, বা এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এটি হলো বোরের কোয়ান্টাম শর্ত, বাকি কিছু লিখতে হবে না। না, মাঝে যেগুলো আছে এগুলো উদাহরণ দিয়ে বলেছে। কি কি লেখা হলো, 2 পাই আর সমান এন ল্যামডা, তারপর আন্ডারলাইন করেছি কি, আচ্ছা আরেকটু, ডি ব্রগলি প্রকল্প অনুসারে ইলেকট্রনের ভর এম এবং গতিবেগ ভি হলে ল্যামডা সমান এইচ বাই এম ভি, সুতরাং 2 পাই আর সমান এন এইচ বাই এম ভি, বা এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এটি হলো বোরের কোয়ান্টাম শর্ত। হয়ে গেছে সবার? ঠিক আছে, বেশ, ক্লিয়ার। এবারে লেখ বোরের তত্ত্বের প্রয়োগ। বোরের তত্ত্বের প্রয়োগ, বোরের তত্ত্বের প্রয়োগ। বোরের তত্ত্বের প্রয়োগ, ঠিক আছে। 1 নম্বর, এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। চল কি বলছি শোন, প্রথমে এটা আঁকবি এরকম করে জেড প্লাস জেড ই, তারপরে এটা আঁকবি এরকম করে, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি ইলেকট্রন ভি বেগে যাচ্ছে, এর ভর হচ্ছে কত না এম, শুধু এটুকুই ছবি আঁক। নিউক্লিয়াস প্লাস জেডি, ব্যাসার্ধ আর, ভি বেগে ইলেকট্রন ঘুরছে, যার ভর হচ্ছে কত এম, শুধু এটুকুই ছবি আঁক।
ডান সাইডে। কি লিখেছি? ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর এন তম ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক আছে, ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর এন তম ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর এন তম ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ঠিক, ইলেকট্রনের ভর সমান এম, এন তম কক্ষপথের ব্যাসার্ধ সমান স্মল আর, ইলেকট্রনের দ্রুতি সমান ভি হলে ইলেকট্রনের ভর এম, এন তম কক্ষপথের ব্যাসার্ধ আর, ইলেকট্রনের দ্রুতি ভি হলে বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর সমান 1/4 এপসাইলন নট জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার। করেছিলাম এটা। এটা হলো 1 নম্বর। আর 15 মিনিট, আর 15 মিনিট। ঠিক আছে, হলো। বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে, বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে বা বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে কৌণিক ভরবেগ, বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। এটাও পড়েছি আমরা। বোরের কোয়ান্টাম শর্ত অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। দেখ, আমাদের কাছে কিন্তু জানা জিনিস দুটোই ছিল প্রথম থেকে। কি করলাম, সাজিয়ে গুছিয়ে লিখেছি। এক তো প্রথমে এটা আমরা পড়েছিলাম, আর বোরের কোয়ান্টাম শর্ত পড়েছি। শোন, একবার হবে কি কক্ষপথের ব্যাসার্ধ বার করতে বলবে, এন তম কক্ষপথের ব্যাসার্ধ। আরেকবার বলবে কি এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ বার করো। শোন ভালো করে, কোনো মুখস্থ করতে হবে না। আমি কি বলছি, বাকি লেখা তুই লিখে নিতে পারবি। আমি বলেছি আমাদের হাতে দুটো রিলেশন আছে, একটা অভিকেন্দ্র বল সমান এটা, আর একটা এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। এবার তুই নিজে বল, একটা
একটা কোশ্চেন হবে ব্যাসার্ধ বার করতে বলবে, একটা কোশ্চেন হবে বেগ বার করতে বলবে। তো আমি কি করব, এখান থেকে এখন যেহেতু ব্যাসার্ধ বার করতে বলছে তাহলে আমাকে বেগ এলিমিনেট করে দেওয়া উচিত। এখান থেকে ভি বার করব, এখানে বসাবো, সিম্পল। এরপরে বেগের ক্যালকুলেশন যদি বেগ বার করতে বলে, এখান থেকে আর বার করব, এখানে আর বসিয়ে এলিমিনেট করে দেবো। এখান থেকে কি লিখবো, আমাকে এখন আর বার করতে বলেছে, তাহলে কি লিখবো, ভি সমান এন এইচ বাই 2 পাই এম আর। ঠিক, ভি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিকঠাক কিনা বল? ভি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ভি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এইবারে দেখ, তুই এখানে একটু কায়দা করে নে। প্রথমেই দেখ, এখানে একটা আর কেটে যাবে, কেটে যাবে না? একটা আর কেটে যাবে। তুই তুই এখানে এরকমই লেখ, এম ভি স্কোয়ার বলেই লেখ, এটা এম ভি স্কোয়ার, নিচে আর লিখিস না। মানে কি আর কেটে দিয়েছি, একটা আর এখানে আছে। এম ভি স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন নট। এখানে লেখ জেড স্কোয়ার ডিভাইডেড বাই, একটা আর এখানে আছে, তাই না? সিম্পল এখানে আর এর মান বসিয়ে দে। বারবার এখানে আর স্কোয়ার বসাস না। একটা আর কেটে দিয়েছি, এখানে আছে এম ভি স্কোয়ার, এখানে আছে 1/4 পাই এপসাইলন নট, উপরে আছে জেড স্কোয়ার। তাহলে নিচে কত হবে, একটা আর এর ভ্যালু বসাবো এন এইচ, ডাইরেক্ট লিখছি এন এইচ বাই 2 পাই এম আর, উপরে উঠে যাবে 2 পাই এম আর, হ্যাঁ কি না বল? কি, দেখ দেখ দেখ, এই যে আর কেটে দিলাম। আচ্ছা, তাই তো, ভি এর মান বসাতে হবে না? ভুল বসিয়ে দিয়েছি। এখানে আর আছে একটা, সরি, এখানে একটা আর আছে। তো এম ভি স্কোয়ার না, এম ভি তাহলে কত হবে, এন এইচ বাই 2 পাই এম আর, হ্যাঁ ঠিক আছে, এর হোল স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর। হ্যাঁ ঠিক আছে, একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন কর। এম ভি এর হোল স্কোয়ার, ভি মানে কত, এন এইচ বাই 2 পাই এম আর, তার হোল স্কোয়ার কি হচ্ছে দেখি একবার, এম এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এর স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর। ঠিক আছে, জেড স্কোয়ার বাই আর। চার চার কেটে গেছে, ঠিক আছে, একটা পাই, একটা পাই কেটে গেলে এখানে একটা পাই থাকছে, ঠিক আছে, হলো। তারপরে একটা আর কেটে গেলে এখানে একটা আর থাকছে, ঠিক আছে, একটা এম কেটে গেলে এখানে একটা এম থাকছে, ঠিক আছে, হলো। আমরা চাই কি আর, তো এখানে হবে, এই আর উপরে উঠে যাবে, এখানে থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার উপরে, পাই এম এখানে নিচে ছিল, জেড স্কোয়ারটা এখানে নিচে চলে আসবে, ঠিকঠাক। তো ফর্মুলা কি দাঁড়ালো, আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট একটা ছিল, কোথায় ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার, এটাই হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম জেড স্কোয়ার। যদি তোরা কেউ চাস, কাটাকুটি এইখানটায় না করে সাইডে করে রেজাল্ট লিখতে পারে, কারণ কি কাটাকুটি করলে পরীক্ষাতে একটু অপরিষ্কার লাগে, ঠিক আছে। তুই একবার একবার করে কাটবি, সব থেকে বেটার হয় কি কাটাকুটি সাইডে করে নিবি, ঠিক আছে, করে নিয়ে ফাইনাল উত্তর বসাবি, ঠিক আছে, হলো। কিন্তু অঙ্ক করার সময় যদি বলে হিলিয়ামের 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো,
তো তুই হিলিয়ামের জন্য এখানে জেড বসাবি 2, 3 নম্বর কক্ষপথের জন্য এন বসাবি 3। কিন্তু দেখ এইচ আছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.62 ইন্টু 10⁻34 তার হোল স্কোয়ার। এপসাইলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10⁻12। পাই এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। ই হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করতে তো জীবন শেষ হয়ে যাবে, তাই না? তো আমরা এটাকে করব কিভাবে? এটাকে করব এইভাবে, এখানে বল ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে জেড আর এন বাদ দিয়ে বাকি সবাই। জেড হলো পরমাণু ক্রমাঙ্ক, এন হচ্ছে কি কক্ষপথ সংখ্যা। যেমন পরমাণু হবে তার পরমাণু ক্রমাঙ্ক সেরকম হবে, যে কক্ষপথ বলবে সেটাই হবে। এখানে আর সমান বাকি সবকে ছেড়ে দিলাম, কত থাকছে এন স্কোয়ার বাই জেড। ওইগুলোকে আমি যদি লিখি এটা আসবে 0.529, অ্যান্সার আসবে অ্যাংস্ট্রমে। গল্প খতম। সোজা মান বসাবো, উত্তর আসবে। হিলিয়াম জেড এর মান 2, 3 নম্বর কক্ষপথ এন এর মান 3 হবে ক্যালকুলেশন। কোথাও কোথাও 0.53 নিয়ে নিচ্ছে এটাকে, ঠিক না? আর সমান 0.529 এন স্কোয়ার বাই জেড। অ্যাংস্ট্রম এককে উত্তর আসবে, অ্যাংস্ট্রম। ঠিক আছে, এবার দেখ বেগ নির্ণয়, এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়। পুরো প্রমাণ আমরা এখানে করেছি, আর ওখানে পুরো লিখবো না, ঠিক আছে? ডাইরেক্ট লিখছি, দেখ এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়, ঠিক না? ওকে, কি হচ্ছে এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়। যে যে কথাগুলো লেখা হয়েছিল সব একই রকম লেখা হবে। ধরি জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুর এন তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হবে, ওখানে লিখেছিলাম ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, এখানে কি লিখবো? বেগ নির্ণয় করতে হবে। দুটো ইকুয়েশন যেমন ছিল সেরকমই আসবে। একটা ইকুয়েশন কি এসেছিল লিখবি না, দেখ এম ভি আর সমান এনএইচ বাই 2 পাই। আর একটা কি এসেছিল এম ভি স্কোয়ার বাই আর সমান 1/4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে বেগ বার করতে বলেছে, তাহলে কি করব, আর এর মান এখান থেকে নেব, আর সমান এনএইচ বাই 2 পাই এম ভি। বাস আর এর মান নিয়ে এসে এখানে বসিয়ে দেব, দিলে কি হবে, যেটা হবে ভি সমান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভি সমান, ভি সমান কিছু একটা, দেখ ভি সমান কত আসবে, ভি সমান যেটা আসবে দেখ আমি বলে দিচ্ছি এখান থেকে, এক মিনিট। যে উত্তর আসবে সেটা বলে দিচ্ছি, দেখ ভি সমান, এগুলো ক্যালকুলেশন করলে কিন্তু ওরকম একটা আসবে, ঠিক আছে? এবারে দেখ কি করছি, এটা উত্তর আসবে কত, সি বাই 137। সি মানে কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সি বাই 137। আর এখানে আসবে, দেখ এখানে কত এসেছিল বলতে এন স্কোয়ার বাই জেড না, এখানে আসবে জেড বাই এন, জেড বাই এন মিটার পার সেকেন্ড, জেড বাই এন মিটার পার সেকেন্ড। এখন এই জেড বাই এন মিটার পার সেকেন্ড যেটা হচ্ছে, এটার মান প্রায় কত আসছে, 2.2 ইন্টু 10⁻7 6, 2.2 ইন্টু 10⁻6 জেড বাই এন মিটার পার সেকেন্ড। আমাদের কিন্তু ফাইনাল এটাই মনে রাখতে হবে। কি বলছি, কি বলছি এখানে, দুটো ইকুয়েশন, দুটো ইকুয়েশন, আর এর মান
এখান থেকে নিয়ে এটাতে বসাতে হবে, বসালে আর এলিমিনেট হয়ে যাবে, ভি এর ইকুয়েশন আসবে। সব কনস্ট্যান্ট বাদ দিয়ে থাকবে কি জেড বাই এন। কনস্ট্যান্ট গুলোর মান কত হবে? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই 137, যেটার মান কত হচ্ছে প্রায় 2.2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এখানেই থাকবে কমপ্লিট। পরের দিন আমরা শক্তির ক্যালকুলেশন করব। তাহলে আলটিমেট আমাদেরকে কি মনে রাখতে হচ্ছে? ব্যাসার্ধের ফর্মুলা 0.529 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, আর বেগের ফর্মুলা 2.2 ইন্টু 10⁶ জেড বাই এন, উল্টো, ঠিক আছে, জেড বাই এন, এবং এখানে এন এর আবার স্কোয়ারও নেই। এই পর্যন্ত থাকছে। ক্লিয়ার? পরের দিন আমরা শক্তির ক্যালকুলেশন করব।